মর্নিং বন্ধুরা, সকাল এখন 8:30 বাজতে যায়। তো এখানে রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি, চাল ভিজিয়ে নিয়েছি, এদিকে আলু পোস্ত হবে, পোস্তর জন্য আলু কেটে নিয়েছি, একটু পটল ভাজা হবে। আর পটলগুলো দেখছেন দানায় ভর্তি, একদম বাজে পটল, বুঝতে পারিনি, কিনে নিয়ে এসেছি। আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, যেহেতু পোস্তয় দেবো। আর পোস্ত তো মা শিলের মধ্যে বেটে দেয় আগের দিন রাত্রিরে। সকালবেলা ভেবেছিলাম রান্না করব, কিন্তু আর ভালো লাগছে না, জানেন তো। শরীরটা যে খুব খারাপ সেটাও নয়, আবার খুব যে ভালো সেটাও নয়। আর এই দেখুন, আজকে চাটা অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে মানে কি, ভাবলাম একটুখানি ফেলে দেবো। আবার একটু মায়া লাগলো যে এত কষ্ট করে করেছি, ফেলে দেবো। চলুন একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিই, যেহেতু খালি পেটে ওষুধ খাবার থাকে জানেন তো। আজকে তন্ময়কে একটু কম চা দিয়েছি, তো কিছু বলেনি, ও যদি চাইতো আর একটু দিয়ে দিতাম, তারপর দেখলাম আর চাইলো না, সেই জন্য চাটার পরিমাণটা অনেকটা হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, সকাল এখন 8:35 হতে যায়। রান্নাঘরে এসেছি, রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি, রান্না বসাবো। আর আজকে ভোরবেলা উঠে রান্না করিনি, কারণ এত ঠান্ডা লেগেছে, বুকে সর্দি বসে। কালকে তো সন্ধ্যে থেকে মানে সেই রান্নাবান্না করছি ঠিক কথা, কিন্তু মানে এত কষ্ট হচ্ছে, তারপর গলা টলা একদম বসে গেছে, প্রচণ্ড সর্দি বসে গেছে। দুদিন কাচাকুচি করেছি, এসে একদম গেছে। তো এখন চা খাবো, ওষুধ খেয়েছিলাম খালি পেটে একটা, সেই জন্য চাটা খাইনি। তো সকালবেলা উঠে রান্না করিনি, তন্ময়কে বললাম তুমি দুপুরে পারলে আসবে খেতে। তো বললো করতে হবে না। কথা বলতে পারছি না, যেন মনে হচ্ছে গলায় না, মনে হচ্ছে না সর্দি সেই মানে জমে আছে একদম। তার উপরে যা ঠান্ডা পড়েছে, ওরে বাপ রে বাবা, আমাদের মেঝেগুলোতে থেকে না মানে আরো বেশি ঠান্ডা উঠছে, পা একদম পুরো বরফ হয়ে যাচ্ছে। মোজা তো সবসময় পরে আছি, কিন্তু মোজা পরে কাজ করা যায় বলুন তো? এই জলের কাজ, মোজা ভিজে যাবে, নোংরা, ভালো লাগে না। তো এখন রান্না বান্না করবো, কারণ আজ লোন আছে, মঙ্গলবার তো লোন দিতে যেতে হবে। আমি প্রায় 3 সপ্তাহ লোন দিতে যাইনি, শরীর খারাপ করে। বৌদির হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছিলাম, কিন্তু আজকে যাব ভাবছি। তো চলুন এখন রান্না বান্না বসিয়ে দেবো। রান্না বলতে ওই পটল ভাজা হবে, পোস্ত হবে, ডাল হবে, আর একটুখানি ডিমের ঝাল করবো। তো রান্নাটা করে নিই, ঘরদোর মুছতে হবে, পরিষ্কার করা। সকালবেলা উঠে আগে জল নিয়ে চলে এসছে, আমাদের জল তো এই পিছনেই কল একদম। এখন বসে একটু চাটা খেয়ে নিই, তারপর তো আমার ভিডিও এডিট আছেই। কি বলবো, ভয়েস কি করে দেবো আমি জানি না, মানে গলায় মনে কি বলবো, গলা একদম সেই মনে হচ্ছে কেউ যেন গলাটা ধরে রেখে দিয়েছে চেপে, এমন অবস্থা, কথা বেরোচ্ছে না। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, প্রথমে পটল ভাজা করব, ওই তেলের মধ্যে আলু পোস্তটা করে নেবো, ওই যে মাছের তেলে, মাছ ভাজা যেটাকে বলে আর কি। তো একটু বেশি করেই তেল দিয়েছি, একবারে সব পটল ভেজে নেবো, ধরতেরই আবার আলাদা করে কে ভাজে। আর পটল ভাজা একটু বেশি করলাম, আমার না পটল ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। একটু বেশি যদি পটল ভাজা দিয়ে দেয় না, আমার আর তরকারি লাগবে না। আর এদিকে আলু পোস্তটাও হয়ে গেছে, খালি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নাবিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমার দেখুন পটল ভেজেছি, অতগুলো পটল ভাজলাম, দেখুন এইটুকু বাটির মধ্যে হয়ে গেছে। চলুন এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারের মধ্যে দিয়েছি ডিম সিদ্ধ। তো মা বলল, মানে শাশুড়ি মা বললো কি, যে প্রেশার কুকারে ডিম সিদ্ধ নাকি দুখানা সিটি মারলে নুন দিয়ে করলে নাকি ফাটে না, ভালো ডিম সিদ্ধ হয়। তো দেখি আমি করে, আমি তো কোনোদিন করিনি, করেছিলাম অনেকবার জানেন তো, আমার না ফেটে গেছে। আর এদিকে রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। তন্ময় তো একটু পেঁয়াজ ডাল খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমি কদিন ধরে রাঁধুনি দিয়েই ডালটা করছি। এদিকে দেখুন ডিমের ঝাল করব, মশলাটা কষিয়ে নিয়েছি। আর আজকে ডিমের ঝালটাতে না পেঁয়াজটা একটু ঘষে দিয়েছি, এরকম ঘষে পেঁয়াজ দিয়ে ডিমের ঝাল করলে না খেতে বেশ ভালো লাগে। আর ওই যে দেখলেন তো, ডিম আমার সিদ্ধ ভালো হয়নি, 3খানা ভালোভাবে হয়েছে, ওই 2খানার কি দশা। আর আমি তো ডিমের ঝাল খাবো না, সেই জন্য আমার 2টো ডিম সিদ্ধ তুলে রাখলাম, একটা সকালবেলা ভাতের সাথে খাবো, আর একটা দুপুরে খাবো। আর এদিকে ডিম কষা একদম রেডি হয়ে গেছে, এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর এদিকে তো মুসুর ডাল হয়ে গেছে, আলু পোস্তও ওদিকে হয়ে গেছে। চলুন তাহলে এইবারে রান্নাঘর পরিষ্কার করব। রান্না হয়ে গেছে মানে এই যে কাজ শেষ সেটা কিন্তু একদম নয়। রান্না বান্না তো হয়ে গেল, কিন্তু এখন ঘরের কাজ কোনো কিছু করব না, আগে ব্রেকফাস্ট করব, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। আর এখন না চেষ্টা করি 10:30টার দিক করে ব্রেকফাস্টটা করে নেওয়া। তো চলুন, হয়ে গেছে, একটা প্লেটে হচ্ছিল না, আবার একটা প্লেট চাপা দিলাম, কারণ এমন ইঁদুর ভাইরা ঘুরছে, ওরে বাবা, মুখ দিয়ে দিলেই সব শেষ। আর আজকে ব্রেকফাস্টে আছে গরম গরম ভাত,
ভাত, আলু সেদ্ধ, মাখন আর একটা ডিম সিদ্ধ। তো যত মানে যাই খাই না কেন কিন্তু 10:30টার দিক করেই খাওয়ার চেষ্টা করছি, সে মুড়ি হোক আর ভাত হোক। তো আমাকে এক দিদিভাই সাজেস্ট করেছিল যে তুমি একটু গরম ভাত, আলু সেদ্ধ আর একটু ঘি দিয়ে খেও কটা দিন। কি বলুন তো, এখন আমার যেহেতু পেটটা খুব একটা ভালো নেই, তো তো ডাক্তার মানে রিচ খাবার, তারপর ঘিটা তো এমনি এখন খাওয়াটা চলবে না। তো একটু মাখন নিয়েছি, মাখন দিয়ে ভাতটা খেতে আমার খুব ভালো লাগে। আর কী বা খাবো বলুন তো, কিছু তো একটা খেতে হবে, সব কিছুই যদি মানা করে দেয় তাহলে বাঁচবো কী করে। চলুন, ব্রেকফাস্ট হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে, মোটামুটি মানে সব কাজই কমপ্লিট, বাসি কাজ। এবার ভাবলাম যে ফ্রিজটা একটু পরিষ্কার করি। তো যেহেতু এত ঠান্ডা লেগেছে, তার উপরে শরীর ভালো না, তো একসাথে এত কাজ করতে এখন চাইছি না, সেই জন্য এগুলো আর খুলে মাঝামাঝির দরকার নেই। কারণ আমার ফ্রিজে যে খুব একদম আহামরি মানে জিনিসপত্র থাকে সেটা নয়, আপনারা তো দেখেন অল্পই জিনিসপত্র থাকে, থাকার মধ্যে একটু সবজিগুলোই যা থাকে। আর এই দেখুন নিচের ড্রয়ারটা দেখছেন কি অবস্থা, হবে না, সেই পুজোর সময় পরিষ্কার করেছিলাম জানেন। আর দেখবেন দাম দিয়ে কোনো কিছু কিনলে, দাম বলতে কি 1 টাকা হোক বা 5 টাকাই হোক না কেন, পয়সা তো পয়সাই হয়, কিন্তু কোনো কিছু যখন আপনি খুব কষ্ট করে কিনবেন একটু একটু করে পয়সা জমিয়ে, তখন সেই জিনিসটা যখন নষ্ট হয়ে যায় না, দেখবেন খুব গায়ে লাগে। আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে তো আরও বেশি করে, আমাদের তো লাখ লাখ টাকা জমানো নেই যে ও ঠিক আছে 20,000 টাকার একটা ফ্রিজ নষ্ট হয়ে গেছে, ও আবার পরের মাসে আবার একটা কিনে নেবো। তো যাই হোক, দেখুন এখানে মোটামুটি ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, নিয়ে আবার শুকনো দিয়ে মুছলাম। আর এটাও ভালো করে মুছে নিয়েছি, মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে। আর এইগুলোকে এখন খুলে মাজা ঘষা করতে গেলে না আমার শরীরেরও খাটনি পড়তো, আর তার উপরে প্রচুর জল ঘাটা হয়ে যেত। আর আমি যেহেতু ফ্রিজের কভারটা দিয়ে রাখি, তো এগুলো সব পাতা থাকে, তো ওই জন্য খুব একটা নোংরা এখন আর হয় না। এখন সমস্ত কাজবাজ হয়ে গেছে, একটু 2 মিনিট রেস্ট নিচ্ছি আর টিশানের সাথে একটু বকবক করছি। আর ভাবলাম কি লোনটা দিয়ে এসে তারপরেই স্নান করে পুজো দেবো, কারণ এখন প্রায় 12টা বাজতে যায়, পুজো দিয়ে স্নান করে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। মঙ্গলবার, এদিকে আমার দেখুন পুজো দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু বাজতে যায় তাও 1:15-20 হবে। তো লোনের জায়গায় বেশিক্ষণ বসিনি, কারণ ভালো লাগছে না, তারপরে এই যে স্নান হয়নি, পুজো হয়নি, সেটাও মাথার মধ্যে ঘুরছে। আর এখন তো টাইমে খাচ্ছি বললাম, তো যেহেতু 1:30 পৌনে 2টোর মধ্যে খেয়ে নিচ্ছি। তো এখানে আজকে দুপুরে লাঞ্চ মেনু আপনাদের দেখিয়ে দিই। হাঁড়িতে ভাত আছে, এখানে আছে পটল ভাজা। পটল ভাজাগুলো আমি যখন ভাজলাম কত হলো, আর এখন দেখুন একটুখানি হয়ে গেছে। আর এদিকে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল, এই ডালটা দিয়ে না ভাত খেতে খুব ভালো লাগে, আর একটু যদি লেবু হয় ব্যাস, আর কিছু চাই না। আর এদিকে একদম শুকনো শুকনো আলু পোস্ত, এই আলু পোস্ত তন্ময়ের খুব প্রিয় জানেন, আলু পোস্ত হলেই আমাকে 1 বাটি দেবে। আর এদিকে ডিম কষা, ডিম কষাটা দেখে না আমার নিজেরই মানে লোভ লাগছে, কিন্তু খেতে তো পারবো না। আর মুখে দিয়ে দেখেছিলাম খুব সুন্দর হয়েছে খেতে। চলুন, এখানে বাসন কোসন মাজা হয়ে গেছে, এইবারে খাবো। আর ঘড়ির কাঁটা এখন বাজতে যায় পুরো পৌনে 2টো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা এখন 6:05 বাজে। আমি এই সবে ঘুম থেকে উঠলাম, ঘুমাইনি মানে একটু শুয়েছিলাম আর কি। আর তিশান আজকে ঘুমিয়েছে 3টে থেকে 4:30, পুরো 1.5 ঘন্টা শুয়েছে। তো এখন সন্ধে দেবো, বিছানাটা একটু ঝাড়বো, চা খাবো, আর ঠান্ডায় গলা একদম গেছে। আর তিশান আর আমি যাবো একটুখানি আমাদের এখানে সবজি বাজার করতে, আর একটু চা পাতাও কিনে নিয়ে আসবো, একদম চা পাতা শেষ হয়ে গেছে, এখন বোধহয় আমি চা খেতেও পারবো না। তো দেখি তিশানকে বলি 10 টাকা দিয়ে একটা এনে দিতে, একটু চা বিস্কুট না খেয়ে গেলে না রাস্তায় আবার পেট গোলাবে, কারণ পুরো খালি পেট একদম। আর এখন যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, দুপুরে 5টা বাজলে না একটু খিদে খিদে পেয়ে যাচ্ছে, সন্ধ্যেবেলাটা একটু কিছু মুড়ি বা একটু চা খেলে এখন 10টা অবধি মোটামুটি চলবে। চলুন তাহলে এখন সন্ধ্যেটা দিয়ে দিই, বাইরে জামা কাপড় তুলবো, বিছানাটা ঝাড়বো, টুকটাক যা কাজ আছে করব। আর তন্ময়ের দুপুরবেলা আসার কথা ছিল, আসেনি কই। তো মনে হয় একেবারেই 6:30 7টা করেই আসবে, এসে ভাত খাবে, রাত্রিরে অল্প একটু মুড়ি দিয়ে দেবো, আর আমাদের জন্য রুটি হবে, ব্যাস এই রুটি দিয়েই খাবো। রুটি গুড় আছে আর তরকারি কিছু একটা করব, দেখি। কালকে গুড় দিয়ে খুব ভালো আমি রুটি খাইনি, তো তিশানের তো খুব প্রিয়, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, আমার একটু তরকারি দিয়ে রুটিটাই ঠিক আছে। তো দেখি কি করি, এসে করব। আগে টুক করে একটু ঘুরে আসি, একটু বাজার করব, ফ্রিজ পুরো তো ফাঁকা, আর টমেটোও নেই একদম। আদা, তারপরে রসুন, এগুলো আনতে হবে, আদা রসুনও শেষ হয়ে গেছে। চলুন তাহলে ঝটপট করে সন্ধ্যেটা আগে দিয়ে দিই, সন্ধ্যেটা হয়ে যাচ্ছে। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, জামা কাপড় তুলে রেখে দিয়েছি, বিছানাটা গোছালাম, এদিকে এবারে চা বসিয়ে দিয়েছি। তো চাটা খাবো, আর এইটুকু আদা পড়েছিল খুঁজে খুঁজে পেয়েছি,
আর আপনাদের সাথে কথা বলতে বলতেই তারপরেই তন্ময় ঢুকলো। বলছিলাম যে তন্ময় 6:30 7টায় আসবে, চলে এসছে তাড়াতাড়ি। তো এসেই বলছে আগে খেতে দাও। ওর কি জানেন তো, মানে যখন দুপুরবেলা ও ভাত খায় না, ভাত নিয়ে যায় না, ও এসে না মানে দরজাটা খুলেই আগে খাটে বসেই বলবে আমাকে আগে খেতে দাও। কারণ ওই যে বললাম না বাইরে কিছু খায় না, তো তো ওই জন্যই ওর দশা ওই রকম। অনেক ছেলেরা দেখবেন বাইরে একটু এটা ওটা কিনে খায় বা হোটেলে বসে একটু খেয়ে না, ও আবার মানে হোটেলে বসে খেতে পছন্দ করে না, বলে ওদের মানে নাকি থালা বাসন নাকি নোংরা, তারপরে সবাই দেখে ওর নাকি লজ্জা লাগে। এবার আমি বলি লজ্জাপতি লতা গো কোণে বউ আমার, কাদের লজ্জা লাগে বলুন তো? মেয়েদের লজ্জা করে, ছেলেদের কিসের লজ্জা? কে দেখলো কে না দেখলো, আবার মানে ছেলেরা লজ্জা পায় কি জানি, আমার তো মনে হয় না। তো চলুন, এখানে একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এসেছিল শখ করে খাবে বলে, না নুন আছে না কিছু আছে। এই চিড়ে ভাজার প্যাকেটগুলো না যাদের বাচ্চা হয় তারপরে ওই বলে না নাড়ি শুকায়, এইগুলো খেত। আমার শাশুড়ি মা আমার জন্য নিয়ে যেত যখন বাড়িতে দেখা করতে যেত নাতির সাথে, তখন এই চিড়ে ভাজা এরকম বড় প্যাকেট কিনে নিয়ে যেত, বলতো বৌমা এগুলো খাবে নাকি, বলে শুনতাম নাকি বলে নাড়ি নাকি শুকায়। তো চলুন, চা খাওয়া হয়ে গেছে প্রায় 7:30 7:15 হবে। আর এখানে চলে এসেছি, মানে বেরিয়ে গেছি রাস্তায়। এই হলো আমাদের শঙ্কর মঠ, যেখান থেকে আমার আর তন্ময়ের জীবনটা শুরু হয়েছিল, এখন না শেষ হতে যাচ্ছে। বাবা রে বাবা, কি যে মানে বিবাহিত জীবন, সে যে বিয়ে করে সেই একমাত্র জানবে। চলুন চলে এসছি। আর দেখুন শীতকাল তো কি হয়েছে, রাস্তাঘাটে লোক ভর্তি। তো এখন বেরিয়ে পড়েছি, আর আগে প্রথমে চা পাতাটা কিনবো। এই চা পাতার দোকানের সামনেই চলে এসেছি, চা পাতাটা আগে কিনবো, তারপরে যাব হচ্ছে ওই দিকে, মানে একদম না আমাদের শঙ্কর মাঠটা দিয়ে বেরিয়েছি, বেরোলি চা পাতার দোকান, তো এদিক দিয়ে চা পাতা কিনে সোজা একদম ওই দিকে বাজারটায় চলে যাব। চলুন, চা পাতা কেনা হয়ে গেছে, এবারে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এত জিনিস দেখে আমার খালি তো চোখ পড়ে সংসারের জিনিসে। ভেবেছিলাম দুখানা সুন্দর দেখে আসন কিনবো, বেশ সুন্দর সুন্দর আসন বিক্রি হচ্ছে, কিন্তু আবার চিন্তা করলাম যে এই মাসে না অনেক টাকা আমার পিছনে খরচা হয়ে গেছে শরীর খারাপের পিছনে, তো সেই জন্য আর মানে চোখটা তাকিয়েও চোখটা ফিরিয়ে নিলাম। চলুন চলে এসেছি সবজি বাজারে। এখানে জানেন তো এখন আবার সবজির দাম কি বেড়ে গেছে, বাপরে বাপ। আর ওই কদিন যে বৃষ্টি হলো তার জন্য তো আলুর দামও বেড়ে গেছে। আর ঢ্যাঁড়স পটল তো আমাদের এখানে 80 টাকা 100 টাকা কিলো। ত্রিশান বাজারে এলেই আগে ওর চোখ পড়বে ফুচকার দিকে, মা আগে ফুচকা খাবো। শুধু ও কেন, আমিও তাই। শঙ্কর মাঠ থেকে শুরু করেছে মা ফুচকা খাবো মা ফুচকা খাবো। তো এই যে এখানে একটা ফুচকার দোকান দেখেছি, চলুন ওকে আগে একটু ফুচকা খাইয়ে নিই। আর ও ফুচকা খাচ্ছে, কি বলবো, আমার যে কি আফসোস হচ্ছে। তো আমি তো খেতে পারবো না, সত্যিকারে খেতেও চাই না। ইচ্ছা হলেও অনেক কিছু দেখবেন মানে খেতে পারা যায় না। এখন যদি দুটো ফুচকা খাই না আমি, এক্ষুনি রাত্রিবেলা বমি করব, নয় কিছু একটা অঘটন ঘটবে। ওর ফুচকা খাওয়া হয়ে গেলে তারপরে বাজার করে সোজা যাব বাড়িতে। আর দেখুন শীতকাল কিন্তু কত রাস্তা দেখছেন, মানে মানে ওই দিকটা বাজারে পুরো ভিড় একদম। আর যখন যাচ্ছিলাম তখন তো পুরো মানে ফোন তো ধরাই যাচ্ছিল না একদম। তিশানকে বললাম তুই ফোন আগে ব্যাগে ঢোকা, বাবা চুরি হয়ে যাবে কোথায়। 520 1 কিলো 35 520 1 কিলো 35 দাদা সব 30 টাকা কিলো হচ্ছে সামনের লাইনে। আমরা দুজন কি দেখবো? আসলে নিয়ে চলে যা তোর একটা মাছ। হ্যাঁ হ্যাঁ 30 30 30 30। চলুন চলে এসেছি বাড়িতে। আর এদিকে বাজার করা হয়ে গেছে, এসে আগে চা পাতাটা ঢেলে দিই। প্যাকেটে করেই রেখে দিতাম, কিন্তু যা ইঁদুর ঘুরছে ওরে বাপরে। আর মাকে তো প্রায় 3-4 দিন ধরে বলছি ইঁদুর মারার ওষুধ দিন, ওষুধটাকে এনে রেখে দিয়েছে, কিন্তু রোজ রাত্রেই নাকি ভুলে যায়। আর আমি যেহেতু রান্নাবান্না করি তো ওষুধটা এনেন তো বার করতে দিই না, আমি বলি রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে আপনি একদম লাস্টে ওই মুড়ি সর্ষের তেলের সাথে মাখিয়ে ওপরটায় দিয়ে দিই। আর মা তো ভুলেই যাচ্ছে, আর যা মানে চোখের সামনে দিয়ে জানেন মানে ঘুরছে একদম। আর এই দেখুন মাথা খারাপ হয়ে গেছে, মাইক্রোওভেন চালাইনি, সেখানেই অন করছি। চলুন একটু লিকার চা খাবো, কারণ যাওয়ার সময় না চাটা খুব তৃপ্তি করে তিশান খেতে দেয়নি, তাড়াহুড়ো করছে, মা চলো 7টা বেজে যাচ্ছে। আর এই দেখুন একটু নতুন আলু নিয়ে এসেছি ছোটো ছোটো করে, ভেবেছিলাম আজকে আলুর দম করব, কিন্তু যেহেতু অতটা ঘুরেছি তো পা জানেন তো ব্যথা হয়ে গেছে, একদম তো ঘর থেকে বেরোই না, তো সেই জন্য না পাটা পুরো ব্যথা হয়ে গেছে। আর আলুর দম করার ইচ্ছা আর নেই, আর খাওয়ারও ইচ্ছা চলে গেছে। তো রেখে দিই, যদি পরের দিনকে করব। নতুন আলু, তার সাথে একটু ধনে পাতাও নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম একটু আলুর দম আর তার সাথে রুটি হবে। আর তন্ময়ের জন্য
কোনো মুড়ি টুড়ি কিছু করতে হবে না, কারণ একটা ডিম আছে, আলু পোস্ত, ডাল, ভাত সবই আছে। আর এদিকে বাজার বলতে দেখুন মূলো নিয়েছি, শিম নিয়েছি, আর গাজর নিয়েছি, পেঁপে নিয়েছি, একটা বেগুন নিয়েছি, আর একটু পালং শাকটা নিলে ভালো হতো, কিন্তু মাকে বলেছি যে একটু পালং শাক এনে দিতে সকালবেলা। আর টমেটো নিয়েছি, আর দেখুন একটা বিট নিয়েছি। আমার যেহেতু গায়ে রক্ত কমে গেছে তো একটা বিট খাবো আর 1 কিলো রক্ত করে নেবো একদম। আর তার সাথে পেঁয়াজ নিয়েছি। চলুন এই টুকটাক বাজারই করেছি, আর পেঁয়াজটা জায়গা মতো ঢেলে দিই। আর হ্যাঁ, আদা রসুন নিয়েছি, একদম আদা রসুনটা শেষ হয়ে গেছিলো। ঘরের কাজের সাথে সাথে দেখছেন তো বাইরের কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়, কেউ করবে না। তন্ময় এই 2-1টা হয়তো দোকান থেকে জিনিস এনে দেয়, বাজার তো একদম নামই করে না। তো এই মানে আমাকেই সব কিছু করতে হয়। আমি যদি বিছানায় শুয়ে পড়ি তো ব্যাস হয়ে গেল, ওই ডিমের ঝোল ভাত হবে, মা করবে, আর না হলে হয়তো মাছ নিয়ে এসে ঝোল ভাত করবে, মানে তরি তরকারি কিচ্ছু হবে না ঘরে আর। আর এদিকে ওই যে বললাম আলু পোস্ত, ডাল, 1 বাটি ভাত, এখানে ডিম আছে, তন্ময়ের মোটামুটি হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আর আমাদের জন্য চাল ভিজিয়ে রেখেছি, রাত্রিবেলা গরম গরম ভাত আর আলু সেদ্ধ খাবো মাখন দিয়ে। আর এই দেখুন তিশান এই খেলনাটা ওই যে কিনে নিয়ে এসছে। তিশানকে কোথাও নিয়ে গেলে না আমার 10 টাকার জায়গায় 20 টাকা খরচা করিয়ে দেয়। এই খেলনাটা কেনার কোনো মানে আছে বলুন তো? দেখুন এখন এত বড় হয়ে গেছে, ওকে আমি বলি 6-এ উঠবি, এখন তুই কি খেলনা নিয়ে খেলবি? আর এই কি বলুন তো, খেলনাগুলো কেনা বড় কথা না, খেলনাটা নয় ভেঙে দেবে 2-4 দিন পরে, আর নয় পড়েই থাকবে। তো চলুন এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যেই না আলুটা দিয়ে দিলাম আলাদা করে, আর ভালো লাগছে না। অনেক দিন পর মানে বাইরে বেরিয়েছিলাম তো, মানে পা না মানে হাত পা কেমন যেন সেই অবশ হয়ে আসছে। সবজিগুলো সব প্যাকেট ধরেই ঢুকিয়ে দেবো, কারণ আর পারছি না আলাদা করতে। এবারে গরম গরম ভাত খাবো আর বিছানায় ঢ্যাস করে শুয়ে পড়বো এক ঘুমে একদম ভোরবেলা, তারপর তো আবার সংসারে কাজ আছেই। চলুন তাহলে, আর ফ্রিজটা পরিষ্কার করেছি না, দেখতেও বেশ ভালো লাগছে। আর আগের দিনকে যে করেছিলাম পায়েস করেছিলাম, দেখুন এখনো অনেকটা পড়ে আছে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।